ফিলিপের কথা তোমাকে ভাবতে হবে না। সে ডেজার্ট এজে আমার বিরুদ্ধে পিস্তল ড্র করে মারা পড়েছে। মারিও এখানেই কাজ করত, কিন্তু বুল ডেভিসের সাথে সেও কাজ ছেড়ে চলে গেছে। তবে ওদের নাগাল আমরা পরেও পাব। তোমাকে অশেষ ধন্যবাদ। লরি কেবল এটুকুই বলতে পারল। তারপর কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতার পর সে প্রশ্ন করল, মাস্টারসনের উপর বার্টের কী ধরনের চাপ রয়েছে যে ওকে বাধ্য হয়ে ওই শয়তানটার সব কথাই মেনে নিতে হচ্ছে? সেটা সে আমাকে বলেনি, তবে আমার ধারণা অত্যন্ত কঠিন কোনো চাপ হবে, কারণ রানচারকে দেখে আমার নরম লোক বলে মনে হয়নি। মেয়েটা কেমন? ওর দ্বিতীয় প্রশ্ন এলো। খুব সুন্দরী, কিন্তু মেয়েদের মতোই অদ্ভুত প্রকৃতির, হেসে জবাব দিল ইরফান। হ্যাঁ, হাসল লরি। তুমি ওর প্রেমে পড়ে যাওনি তো? নিষ্ঠাবান বিবাহিত পুরুষের পরকীয়া প্রেম করা সাজে না। না লরি, তেমন কিছুই ঘটেনি বা ঘটার কোনো সম্ভাবনাও নেই। তাহলে দেখা যাচ্ছে এখানে এই বাচ্চা কুকুরটাই তোমার একমাত্র প্রকৃত বন্ধু। আসলে কুকুরই হয় মানুষের সত্যিকার বন্ধু, মন্তব্য করল ইরফান। এখন আমার দুটো হয়েছে। কি? তুমি আমাকে কুকুর বলে? না, বন্ধু বললাম। তবে তোমাকে হিংসে করবে না, কারণ সে কুকুরের চেয়ে মানুষও অনেক দেখেছে। কথা শেষ করে ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। তবে তুমি টেড হলেও তোমাকে আমি লরি বা সানসেট বলেই ডাকব। আর মনে রেখো, ফোরম্যান সবার সামনে তোমার বন্ধু নয়, এবং তুমি তাকে বিশেষ পছন্দ করো না, বুঝেছ? তোমাকে পছন্দ না করার পার্টে অভিনয় করতে আমার এক বিন্দুও অসুবিধা হবে না। ওটা স্বাভাবিকভাবেই আসবে। খোঁচা দেওয়ার সুযোগটা ছাড়ল না লরি। তোমার সাথে কথার যুদ্ধ ভালোই জমবে। বিদায় নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল সে। 4 তারই পাঠানো দুজন কাউবয়কে লেজি এম রাঞ্চ থেকে ছাঁটাই করে ফেরত পাঠানো বীর মালিক বার্ট তাকে সরাসরি অবজ্ঞা করা হয়েছে বলেই ধরে নিল। পরের দিন বিকেলেই সে ঘোড়ার পিঠে জ্যাকের রাঞ্চে গিয়ে হাজির হলো। ওর হাঁক শুনে বেরিয়ে এলো জ্যাক। হ্যালো মাস্টারসন, অভিবাদন জানালো সে। ফিলকে রাইডে নিয়ে যেতে এসেছি, কিন্তু তার আগে তোমার সাথে কিছু কথা আছে। এত বড় দেহ নিয়েও সে যেমন অনায়াসে ঘোড়ার পিঠ থেকে নামলো, সেটা দেখে কেউ বুঝবে না ওর বয়স এখন 40 পার হয়ে গেছে। জ্যাককে অনুসরণ করে সে বসার ঘরে ঢুকলো। বুল আর মারিওকে তোমার এভাবে ছাঁটাই করার কি কারণ? রুক্ষ স্বরে প্রশ্ন করল সে। বুলকে অস্থায়ী ফোরম্যানের কাজ করার প্রস্তাব দেয় সে ক্ষেপে গিয়ে আমার ফোরম্যানকে গুলি করার জন্যে পিস্তল বের করার চেষ্টা করেছিল, ব্যাখ্যা করল জ্যাক। আর মারিও নিজের ইচ্ছাতেই কাজ ছেড়েছে। ভালো, কিন্তু বুলকে যদি তোমার অপছন্দই ছিল, তাহলে তুমি সেটা আমাকে জানালেই পারতে। আমি ওর বদলে আর কাউকে পাঠাতাম, বলল বারবি ব্রাঞ্চের মালিক। কিন্তু এই জেমসের খোঁজ তুমি কোথায় পেলে? ডেজার্ট এজে ওর কথা আমি শুনেছি, জবাব দিল জ্যাক। মনে হলো আমার কাজের জন্যে লোকটা সত্যিই যোগ্য। হতে পারে, ঠান্ডা স্বরে বলল বার্ট, কিন্তু ওকে আমার মোটেও পছন্দ নয় মাস্টারসন। ওকে বিদায় করো। রানচারের দু চোখ মুহূর্তের জন্যে অবাধ্য একটা ভাব ফুটে উঠল, কিন্তু বার্টের কঠিন দৃষ্টির সামনে সে চোখ নামিয়ে নিতে বাধ্য হলো। হয়তো কিছুদিন পরে আমি তাকে না, বাধা দিয়ে বলে উঠল বার্ট। আগামীকালই ওকে যেতে হবে। ও আর একটা কথা, টেইলে পাঠাবার জন্যে আমার 75টা 3 বছর বয়সী গরু কম পড়েছে। ওগুলো নেয়ার জন্যে আমি 2 দিনের মধ্যেই লোক পাঠাবো। রাগে রানচার ভিতরে ভিতরে জ্বলছে, কিন্তু মনের ইচ্ছাটা মনেই রয়ে গেল।
লোকটাকে গুলি করে মারার সাহস হচ্ছে না, কারণ বার্ট ওকে বহুবার সাবধান করেছে। মনে রেখো জ্যাক, আমি যতদিন বেঁচে আছি কেবল ততক্ষণই তুমি নিরাপদ। বাইরে থেকে ঘোড়ার খুরের শব্দ ওকে কোনো জবাব দেওয়ার একটা কঠিন পরিস্থিতি থেকে রেহাই দিল। ফিলকে দেখা গেল দরজায়, রাইডিংয়ের পোশাক পরে তৈরি হয়ে কাউপনে নিয়েই এসেছে সে। বার্টকে নিয়ে বেড়াতে চলে গেল মেয়েটা। কাউবয় স্টাইলে স্যাডন হর্নের খুব কাছে বসে দ্রুত ঘোড়া ছুটালো ফিল। ওর উৎফুল্ল ডাকে সাড়া দিতে বার্টও ঘোড়া ছুটিয়ে পাশাপাশি এসে হাজির হলো। ওদের যেতে দেখে ব্যাংক হাউসে ঢুকলো ইরফান। ওই লোকটাই তো তোমার নতুন ফোরম্যান, তাই না? তোমাদের নতুন ফোরম্যান, তাই না? প্রশ্ন করলো বার্ট। ওর সম্পর্কে তোমার কি ধারণা? ওসব সাধারণ কর্মচারীদের নিয়ে আমি মাথা ঘামাই না, হালকা সুরে বলল। কথাটা সম্পূর্ণ সত্য বলেনি ফিল। তাহলে তো আমার দুশ্চিন্তার কিছুই নেই, বলল তার সঙ্গী। আমি তোমার বাবাকে বলেছি ওকে যেন কালই বিদায় করা হয়। আমার ভয় ছিল তোমার যদি ওকে ভালো লেগে থাকে। ওকে মাঝপথেই থামিয়ে দিয়ে ফিল বলল, আমার প্রশ্রয় পাওয়া এত সহজ নয় মিস্টার বার্ট। আশা করি বাবা তোমার উপদেশ মতোই কাজ করবে। মুখে ওই কথা বললেও ওর মনে একটা সন্দেহ থেকেই গেল। ফিলের ধারণা নতুন ফোরম্যান আসার পর থেকে ওর বাবা যেন দুশ্চিন্তা ছেড়ে আবার সেই আগের প্রত্যয় ফিরে পেয়েছে। বার্টও মেয়েটার কথায় নিশ্চিন্ত হয়ে জেমসের কথা আর তুলল না। মাঝে মাঝে সে তার পাশের অপরূপা সুন্দরী যুবতীর দিকে ফিরে তাকাচ্ছে, যেন যে কোনো মূল্যেই হোক মেয়েটাকে তার চাই। যদিও ওদের মধ্যে বয়সের বেশ ব্যবধান রয়েছে, তবু সে আকারে ইঙ্গিতে ওকে এটা জানিয়েছে। তবে সে প্রকাশ্যে কখনো ওর সাথে প্রেম করার চেষ্টা করেনি। সে নিজেকে বুঝিয়েছে যে আর তার এখনও বয়স এমন কিছু বেশি হয়নি, এবং এছাড়া তার যথেষ্ট ধন সম্পত্তি আর প্রতিষ্ঠা আছে, এটাও ফেলনা কিছু নয়। মেয়েটার চিন্তাও প্রায় একই খাতে বইছে। সে ভালো করেই জানে যে বারবির মালিক তার প্রেমে পাগল। এটা ভেবে নিজেও সে মনে মনে পুলকিত হচ্ছে। বার্টের পরনে রেঞ্জে কাজ করার উপযুক্ত কাউবয়দের মতো পোশাক থাকলেও তা উন্নত মানের দামি কাপড়ে তৈরি এবং পরিচ্ছন্ন। নিজেকে কেমন দেখাচ্ছে সে সম্পর্কে লোকটা সচেতন। এদিককার মেয়েদের মধ্যে লোকটা পুরুষোচিত, আত্মপ্রত্যয়শীল এবং চাইলে সে অত্যন্ত ভালো আর আনন্দদায়ক সঙ্গী হতে পারে। যদিও বিষয়টা নিয়ে কখনো গভীরভাবে ভাবেনি ফিল, তবু সে মনে করে এই মেলামেশার পরিণতিতে বার্টের সাথেই তার বিয়ে হবে। এটাই স্বাভাবিক। কিন্তু আজ বেড়াতে বের হয়ে কেন যেন বারবারই ওর মনে হচ্ছে যার সম্পর্কে সে ভাবে না বলেছিল তার সামনে এই লোকটার ব্যক্তিত্ব নেহাতি খেলো। হয়তো এই কারণেই ফিলের বেড়ানোটা আজকে অন্যান্য দিনের মতো উপভোগ্য হলো না। ওই দিনেই সন্ধ্যার পরে ফোরম্যান তার দরজায় খুব হালকা একটা নখের আওয়াজ শুনতে পেল। দরজা খুলে জ্যাককে দেখে ওকে ভিতরে ঢুকতে দিল সে। রানচারের চেহারাটা বিষণ্ণ দেখাচ্ছে, কিন্তু কথা বলার সময়ে তার স্বরটা দীর্ঘ প্রত্যয়ে কঠিন শোনালো। বার্ট আজ এখানে এসেছিল এবং মনে হচ্ছে পরিস্থিতি চূড়ান্ত একটা সংঘর্ষের দিকে দ্রুত এগিয়ে চলেছে। শুরু করলো সে। আমাকে ৭৫টা গরু হস্তান্তর করার আদেশের সাথে কালই তোমাকে বিদায় করে দিতে বলা হয়েছে। তার আগে ওর সাথে আমি নরকে দেখা করব। এক মুহূর্ত অপেক্ষা করার পরও ইরফান কোনো মন্তব্য করল না দেখে রানচার আবার বলে চলল, এটা আমি আরও দেরিতে ঘটবে বলে আশা করেছিলাম, কিন্তু এখন আর করার কিছু নেই। একটা কথা জেনে রাখো, আমি ব্যক্তিগত কারণে বার্টের মুঠোয় আছি, কিন্তু আমি যদি এখানে না থাকি। ইরফান বোঝার ভঙ্গিতে হেসে মাথা ঝাঁকালো। মালিক যদি উপস্থিত না থাকে তাহলে
লেজি এম রান্সের উপর বার্টের আর কোনো অধিকারই খাটবে না। আমার প্ল্যানটা হচ্ছে, আমি কাউকে কিছু না জানিয়ে অদৃশ্য হয়ে যাব এবং তুমি রান চালাবার ভার নেবে। আমি যদি একটা যুক্তিসম্মত সময়ের মধ্যে ফেরত না আসি, তখন সবাই ধরে নেবে আমি মারা গেছি এবং ডেজার্ট এজের জাজ এমারি আমার উইল অনুযায়ী চার্জ নিয়ে ফিলের অভিভাবক হিসেবে কাজ করবে। ফিলের পরিণত বয়স্কা হতে এখনও 12 মাস দেরি আছে। তুমি জানো, যাদের সুপারিশেই তোমাকে আমি কাজে নিয়েছি, সে জানে না আমি কি প্ল্যান করেছি। তোমার যে কোনো ঝামেলায় সে তোমাকে সাহায্য করবে। তোমার মেয়ের জন্যে এটা খুব কষ্টদায়ক হবে। সে জানবে না তুমি বেঁচে আছো কি না। সেটাও আমি ভেবে দেখেছি, কিন্তু এর বিকল্প আর কোনো পথ নেই, জবাব দিল রানচার। আমি যদি কোনো ম্যাচে দেখে যাই, তবে পুরো প্ল্যানটাই পণ্ডু হয়ে যাবে। ওর আচরণেই সে ধরা পড়ে যাবে এবং ব্ল্যাক বার্ট আমাকে খুঁজে বের করবে। আমি চাই বার্ট মনে করুক আমি মারা গেছি। এতে আমি নিশ্চিন্তে কাজ করতে পারবো। তাছাড়া ফিলের বয়সে দুঃখ দীর্ঘস্থায়ী হয় না। বার্টকে দেওয়ার জন্যে জাজ এমারি আমার রান্স বন্ধক রেখে ব্যাংকের কাছ থেকে আমাকে টাকা জোগাড় করে দিয়েছিল। আমার ধারণা ব্যাংক এত সহজে জাজকে টাকা ফেরত দিতে তাগিদ দেবে না। তাছাড়া রিজের ধারে XT রান্স লেজি এম থেকে 80টা গরু কিনতে চেয়েছে। ওরা ক্যাশ টাকাই দেবে। ওই টাকা দিয়েই কিছুদিন তুমি রান্সের খরচ চালাতে পারবে। ব্যাস, ওই সময়টুকুই আমার জন্যে যথেষ্ট হবে। জাজ এমারি তোমার সম্পর্কে আমাকে যা বলেছে, সেই ভিত্তিতেই তোমাকে বিশ্বাস করে সব ভার তোমার উপর ছেড়ে যাচ্ছি। তুমি আমার উপর আস্থা রাখতে পারো, শান্ত স্বরে বলল ইরফান। হ্যাঁ, তোমার উপরই আমি আমার শেষ করিও বাজি রাখছি, জবাব দিল জ্যাক। আর মনে রেখো, আজ তোমার সাথে আমার দেখা হয়নি এবং তুমি আমার গতিবিধি সম্পর্কেও কিছু জানো না। এডিয়স। অনেকক্ষণ পরস্পরের হাত চেপে ধরে হ্যান্ডশেক করার পর যেমন চুপি চুপি এসেছিল, তেমনি নিঃশব্দে বেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল রানচার। এখন ওর মন অনেকটা হালকা ঠেকছে। সে একটা মরিয়া অবস্থায় পড়েছিল। এতদিন পরে মুক্তি পেয়ে যেন ওর মনটা এখন হাওয়ায় উঠছে। যদিও সদ্য পরিচিত একটা স্ট্রেঞ্জারের হাতে সে সব ভার তুলে দিয়ে এসেছে, তবু ওর মন বলছে উপযুক্ত লোকের কাছেই সে দায়িত্ব দিয়েছে। সকালে খাবার টেবিলে বাবার অনুপস্থিতিতে ফিলের কাছে কিছুটা অস্বাভাবিক ঠেকলেও আর কেউ এ নিয়ে মাথা ঘামালো না, কারণ মাঝে মাঝে সকালে উঠে সে তার প্রিয় ঘোড়া নিয়ে বেড়াতে বের হয়। তবে কেউ ওকে বেরোতে দেখেনি। যখন পরের দিনও তার কোনো খবর পাওয়া গেল না, তখন ফিলের উদ্বেগ আশঙ্কায় পরিণত হলো। যদিও সে জেমস লোকটাকে পছন্দ করে না, তবু তার কাছেই গিয়ে হাজির হলো মেয়েটা। কিন্তু সে কিছুই বলতে পারল না। ওর XT রান্সের সাথে একটা ব্যবসা করার কথা ছিল। হয়তো সে ওখানেই গেছে, বলল ইরফান। অথবা এমনও হতে পারে কোনো কাজে ডেজার্ট এজে গিয়ে সে আর ফেরার সময় করে উঠতে পারেনি। ফিল মাথা নাড়ল। আমাকে না জানিয়ে বাবা এর আগে আর কোথাও যায়নি, বলল সে। তারপর একটা লোককে এগিয়ে আসতে দেখে মেয়েটা প্রশ্ন করল, কি খবর হেন্ডন? ফিলের প্রশ্নে লোকটা খুব অস্বস্তি বোধ করছে বলে মনে হলো। আমি ফোরম্যানের সাথে একটু আলাপ করতে চাই, মিস মাস্টারসন, জবাব দিল সে। মেয়েটার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। কথাটা যদি আমার বাবার বিষয়ে কোনো খবর হয়, তাহলে আমিও সেটা শুনতে চাই। ফিলের স্বরটা অত্যন্ত তীক্ষ্ণ শোনালো। কাউবয়কে তবু ইতস্তত করতে দেখে ইরফান বলল, তুমি কি খবর এনেছো সেটা বলেই ফেলো শুনি। মালিকের ঘোড়াটা এইমাত্র ফিরে এসেছে, জানালো হেন্ডন। ওটা ওখানে করালের ধারে দাঁড়িয়ে আছে। ফিল কোনো মন্তব্য করল না।
কিন্তু ওর ঠোঁট পর্যন্ত সাদা হয়ে গেছে এবং থরথর করে কাঁপছে। সোজা করালের দিকে রওনা হলো মেয়েটা। ওর পিছু নিয়ে এগোবার সময়ে হেন্ডন ফিসফিস করে বলল, ওকে কি তুমি একটু সরিয়ে রাখতে পারো না? ঘোড়াটার জিনের উপর রক্তের দাগ রয়েছে। মাথা নাড়ল ইরফান। এখন আর তা সম্ভব নয়, অনেক দেরি হয়ে গেছে। লম্বা লম্বা পদক্ষেপে মেয়েটা প্রায় করালের কাছে পৌঁছে গেছে। ঘোড়াটার মাথা নিচু করে ওখানে দাঁড়িয়ে আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে ওটা অত্যন্ত ক্লান্ত এবং পরিচান্ত। খাপে রাইফেলটা নেই এবং জিনের উপর শুকনো রক্তের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটা বিস্ফারিত আতঙ্কিত চোখে ওদিকে চেয়ে আছে। এর মানে কি হতে পারে বোঝার বুদ্ধি তার আছে। ইরফানের কথায় সবার চটকা ভাঙল। তোমরা সবাই চটপট কাজে ব্যস্ত হও, বলল সে। ঘোড়া, রাইফেল আর খাবার নিয়ে 2 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাও। আমি তোমাদের এখানে হাজির চাই। আমরা আজ জ্যাকের খোঁজে পুরো রেঞ্জ চষে ফেলব। ইরফানের জোরালো আদেশে ফিলেরও অভিভূত অবস্থাটা কেটে গেল। আমিও আমার ঘোড়া নিয়ে তৈরি হয়ে আসছি বলে সে উদ্যত দৃষ্টিতে ইরফানের দিকে তাকালো, যেন আশা করছে তাকে যেতে নিষেধ করবে ফোরম্যান। ইরফান কিন্তু ঠিক তার উল্টোটাই করল। নিশ্চয়, বরং তোমার সাহায্যই আমাদের বেশি প্রয়োজন হবে, বলল সে। এই এলাকা তোমার চেয়ে বেশি আর কেউ চিনবে না। তাছাড়া জ্যাক যেসব জায়গায় বেড়ানো পছন্দ করত সেগুলো তুমি চেনো। জোড়ায় জোড়ায় বিভক্ত করে সবাইকে বিভিন্ন দিকে পাঠালো ইরফান, কারণ অনেক এলাকা জুড়ে ওদের খুঁজতে হবে। তবে কড়া নির্দেশ থাকলো কেউ যেন একা কোনো দিকে না যায়। ফিলকে পাঠানো হলো রে এদারটনের সাথে। কেবল বাকি থেকে গেল সে নিজে। অবশ্য টমি ওকে সঙ্গ দিল। স্টিভের লাশ যেখানে পাওয়া গেছিল সেই এলাকাটাই প্রথমে খুঁজে দেখার সিদ্ধান্ত নিল ইরফান। যাওয়ার পথে পুরো ব্যাপারটা একবার ভেবে দেখল সে, কিন্তু ওকে স্বীকার করতেই হলো যে এখন পুরো ঘটনাই কেমন যেন গোলমেলে ঠেকছে। এই এলাকায় কোনো মানুষই স্বেচ্ছায় কেউ ঘোড়া ছেড়ে পায়ে হেঁটে কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেবে না। তাছাড়া রাইফেলটাও খাপ থেকে অদৃশ্য হওয়ার অর্থ একটাই হতে পারে, সেটা হচ্ছে স্টিভের ভাগ্যে যা ঘটেছিল তাই ঘটেছে রানচারের। কিন্তু তাই যদি হয় তাহলে হত্যাকারী কে হতে পারে? এতে বার্টের কোনো হাত থাকতে পারে না, কারণ রানচার বেঁচে থাকলেই তার লাভ। তবে কি ব্ল্যাক মাস্ক দলের কারো সাথে জ্যাকের শত্রুতা ছিল? এসব প্রশ্নের কোনো সমাধান না পেয়ে শেষে সে ওসব চিন্তা মাথা থেকে আপাতত বাদ দিয়ে খোঁজার কাজে মন দিল। এমনও হতে পারে যে গুলি খেয়ে আহত অবস্থায় কোথাও পড়ে আছে রানচার। তাহলে তাকে যত তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় ততই মঙ্গল। কিন্তু ওর সব চেষ্টায় বৃথা গেল। আহত জ্যাক বা তার লাশ সে খুঁজে পেল না। লেজি এমে ফিরে ইরফান দেখল ওর মতোই আর সব কাউবয়রাও বিফল হয়ে ফিরেছে। রানচারকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। ডেজার্ট এজ আর হোপেও খবর পাঠানো হয়েছিল, কিন্তু ওদিকেও তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ষষ্ঠ দিন খুব সকালে ইরফান দেখল রান্স হাউজের বারান্দায় বসে বার্ট আর ফিল আলাপ করছে। বিশাল লোকটা ব্যাখ্যা দিল যে সে কিছুদিন বাইরে ছিল। ফিরে খবরটা শুনেই ছুটে এসেছে। ফোরম্যানকে দেখেই তার চেহারার আগে বিকৃত হলো। যদি চাও তুমি আমার আউটফিটের লোকজনকেও খোঁজার কাজে ব্যবহার করতে পারো, ফিল, বলল সে। আমি বুঝতেই পারছি না জলজান্ত লোকটা হঠাৎ এভাবে অদৃশ্য হলো কিভাবে। এবার ইরফানের দিকে ফিরে সে প্রশ্ন করল, তোমরা পুরো এলাকা ভালোভাবে খুঁজে দেখেছ তো? জবাবে ওকে নট করতে দেখে সে আবার বলল, তাহলে আর খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই। সে যদি মাটির উপরে থাকে তবে নিজে থেকেই ফিরে আসবে, আর তা না থাকলে ইঙ্গিতপূর্ণ ভঙ্গিতে কাঁধ উঁচালো বার্ট।
তারপর হঠাৎ ফোরম্যানকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এই ব্যাপারে তোমার কোনো আইডিয়া আছে? না, এ সম্পর্কে আমি পুরো অন্ধকারে, জবাব দিয়ে বার্টের তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে ওর চোখে চোখে চেয়ে থাকলো ইরফান। বার্ট আবার ফিলের দিকে চোখ ফেরালো। এখন আমাদের আর করার কিছুই নেই। আশা রেখে আমাদের দৈনন্দিন জীবন চালিয়ে যেতে হবে। হ্যাঁ, ভালো কথা। তোমার বাবা আমাকে টেইল হার্ট তৈরি করার জন্যে ৭৫টা গরু দেবে বলে কথা দিয়েছিল। তুমি দেখো ওগুলো যেন পাঠিয়ে দেয়া হয়। ইরফানকে নির্দেশ দিল ফিল। তুমি ওগুলোর জন্যে কত টাকা দিচ্ছ? প্রশ্ন করল ইরফান। বেকায়দা পাল্টা প্রশ্নে বার্টের মুখ কালো হলো। এখানে দামের কোনো প্রশ্ন উঠছে না, বলল সে। গরুগুলো আগের দেনা পরিশোধ করার আংশিক দাম, ফিলকে জানালো সে। দেনা আছে প্রমাণ করার জন্যে লিখিত কিছু আছে? ইরফান জানতে চাইল। এতে তোমার নাক গলাবার কি আছে? ক্ষেপে উঠল বার্ট। তোমাকে আদেশ দেওয়া হয়েছে, ব্যাস। তুমি আমাকে আদেশ দেওয়ার কে? শান্ত স্বরে পাল্টা জবাব দিল ইরফান। এখানে এখন আমি ইনচার্জ। মিস মাস্টারসনের ইচ্ছা বিবেচনা করে যদি আমি সেটা যুক্তিসঙ্গত মনে করি তবেই তা আমি পূরণ করব। আমি আমার মালিকের সব কিছুর জন্যে দায়ী, তাই একমাত্র মালিকের আদেশ ছাড়া যার তার মুখের কথায় আমি কোনো কিছুই কাউকে দিতে বাধ্য নই। তুমি ইনচার্জ না? দাঁত খিঁচিয়ে বলল বার্ট। ভালো, কিন্তু এখন আর তুমি তা নাও। মিস মাস্টারসন তোমাকে এই মুহূর্তেই বিদায় করবে। ফিলের দিকে তাকালো ইরফান। মেয়েটার ঠোঁট কাঁপছে, মুখ লাল হয়ে উঠেছে এবং বোঝা যাচ্ছে বার্টই ওর হয়ে কথা বলুক। সে এটাই চাইছে। ওটা তার পক্ষে সম্ভব নয়, চট করে জবাব দিল সে। পারে না? না। আবার দাঁত খিসালো বার্ট। তাহলে তোমার ধারণা রাঞ্চটা ওর নয়? তুমি ঠিকই ধরেছ, উল্লেখ করল ফোরম্যান। মালিক মৃত তা প্রমাণিত হওয়ার আগে তো নয়, এবং সেটা যদি সত্যিও হয় তারপরেও ওকে পরিণত বয়স্কা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাস্টারসন আমাকে এই পদে বসিয়েছে এবং আমি এখান থেকে যে নড়ছি না এ সম্পর্কে তুমি নিশ্চিত থাকতে পারো। বার্টকে তার শেষ কথা জানিয়ে দিয়ে সে ঘুরে নিজের কাজে চলে গেল। বার্ট সেদিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে মেয়েটাকে বলল, ওর একটা উচিত শিক্ষা হওয়া উচিত। আমি নিজে এর একটা ব্যবস্থা করব। ওকে সাজা দেওয়ার কাজটা আমার হাতে ছেড়ে দিয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। অতিথি বিদায় নিয়ে চলে যাবার পরেও ফিল অনেকক্ষণ ধরে গভীর চিন্তায় মগ্ন হয়ে বারান্দাতেই বসে থাকলো। পরিস্থিতিটা ভালো মতো বিচার করে উপলব্ধি করতে চেষ্টা করছে সে। সারা সপ্তাহটা বাবার শোকে মোহমান হয়ে সারাদিন তাকে খুঁজে বেরিয়েই কেটেছে ওর। কারণ অন্যান্য কাউবয়ের সাথে সমান তাল রেখে সেও হন্যে হয়ে জ্যাককে খুঁজেছে। তখন তার আর কিছু ভাবার অবসর ছিল না। কিন্তু এইমাত্র বার্টের সাথে ফোরম্যানের ইচ্ছার বিরুদ্ধে দেখার পর নিজের অবস্থান এখন সে ঠিকই বুঝতে পারছে। যদিও তার কাছে জেমসের কঠিন হাতে রান্সের কর্তৃত্ব তুলে নেওয়াটা ঠিক পছন্দ হয়নি, তবু যেন মনে ক্ষীণ একটা স্বস্তিও বোধ করছে। স্বীকার না করলেও জেমসকে সে যে তার উদ্যত আচরণের জন্য পছন্দ করে না এটা সত্যি। বার্ট যদি ওকে সত্যিই সাহায্য করতে পারে তবে সে মনে মনে খুশিই হবে। 5 এক এক করে 2 সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু নিরুদ্দেশ রাঞ্চারের কোনো খবর পাওয়া গেল না। গতানুগতিক নিয়মে রাঞ্চের কাজ ঠিকই চলছে। বুল ডেভিসকে ফোরম্যান যেভাবে সামলেছে তাতে আর সবাই বুঝে গেছে যে জেমসের সাথে লাগতে যাওয়ার ফল ভালো হয় না। এতে এও বোঝা গেছে যে লোকটা কাজ বোঝে, তাই ওকে আর কেউ ঘাটাতে সাহস পায়নি। একদিন সকালে রাঁধুনি আর রান্স হাউস দেখাশোনা করার লোক
ড্যানিয়েল এসে ইরফানকে খবর দিল যে মিস মাস্টারসন ওকে দেখা করতে বলেছে। ওখানে পৌঁছে সে দেখল ফিল বড় কামরাটায় তার অপেক্ষাতেই বসে আছে। মেয়েটাকে ফ্যাকাশে দেখাচ্ছে, চোখের নিচেও কালি পড়েছে। এসব এতদিন দুশ্চিন্তায় কাটানোর ফল। আমি শুনলাম তুমি কিছু গরু একত্রে জড়ো করছো, বলল সে। ওগুলো কি মিস্টার বার্টের জন্যে? না, বলল ইরফান, ওগুলো এক্সচিরান্সে বিক্রি করা হবে। তোমার বাবাই এর ব্যবস্থা করেছিল। তাছাড়া আমার কিছু টাকার দরকার হয়ে পড়েছে। তোমার দরকার? ব্যঙ্গাত্মক সুরে খোঁচা দিল ফিল। নিশ্চয়, আমাকে কর্মচারীদের বেতন আর খরচ দিতে হবে, জবাব দিল সে। হয়তো এক্ষেত্রে আমার না বলে আমাদের বলাটাই বেশি সঙ্গত হতো, কিন্তু হরে দরে সেটা একই কথা হলো। আমি ডেজার্ট এজ থেকে না ফেরা পর্যন্ত দয়া করে বিক্রিটা তুমি স্থগিত রেখো, ঠান্ডা স্বরে বলল ফিল। ওর কথায় জেমস কোনো রকম কৌতূহল প্রকাশ না করায় খুব নিরাশ হলো মেয়েটা। ইরফান কেবল বলল, তোমাকে এত দূর পথ আমি একা যেতে দিতে পারি না। অপেক্ষা করছে ফিল। সে ভাবছে লোকটা হয়তো নিজেই তার সাথে যাওয়ার প্রস্তাব দেবে, আর সে অত্যন্ত রূঢ়ভাবে প্রত্যাখ্যান করে মনের ঝাল মেটাবে। কিন্তু আবারও তাকে নিরাশ হতে হলো। বস্টনকে আমি তোমার সঙ্গে পাঠাতে পারি, ওর তেমন কোনো কাজ নেই, বলল ইরফান। ওরা দুজনে বেশ দ্রুত গতিতেই ডেজার্ট এজের টেইল ধরে এগোচ্ছে। প্রথমে ফিলের কিছুটা পিছনে থেকেই এগোচ্ছিল সে, কিন্তু কোনো কথা ছাড়া চুপচাপ পথ চলতে চলতে বিরক্ত হয়ে শেষে মেয়েটা নিজেই ওকে এগিয়ে এসে পাশাপাশি চলতে বলল। গোলগাল চেহারার নতুন কাউহ্যান্ডকে আসলে ফিলের বেশ ভালোই লেগেছে। যুবককে একটু লাজুক প্রকৃতির আর নিরীহ বলেই ওর মনে হচ্ছে। যখন ফিল প্রশ্ন করল রাঞ্চটা ওর কেমন বলে মনে হয়, সে এক কথায় জবাব দিল, চমৎকার। কিন্তু ওকে যখন ওর ফোরম্যান কেমন জিজ্ঞেস করা হলো, তখন জবাবটা আগের মতো তাড়াতাড়ি এলো না, বা তেমন উৎসাহও দেখা গেল না। কিছুক্ষণ ভেবে সে বলল, লোকটা তার কাজ খুব ভালো বোঝে বটে, কিন্তু ওকে সন্তুষ্ট করা সহজ কাজ নয়। আসল কথা কি জানো মিস, সে যখন কাউকে কোনো কাজ করতে দেয়, কাজটা ঠিক ওর মন মতো না হলে সে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে বসতে পারে। অর্থাৎ প্রচণ্ড উদ্যত একটা হেকড়া লোক, মন্তব্য করল ফিল। লরি বস্টন আর চোখে মেয়েটার দিকে চেয়ে খিকখিক করে হেসে উঠল। ওকে আমি ঠিক উদ্যত বলবো না, তবে সে তার নিজস্ব কঠিন আইডিয়ায় চলে, এটা সত্যি, বলল লরি। আমার মতে সে একজন পেশাদার পিস্তলবাজ, রোষের সাথে বলল ফিল। অবশ্য তা হতে পারে, স্বীকার করল লরি, কিন্তু আমার তা মনে হয় না, কারণ ওই ধরনের লোকের চোখগুলো সাধারণত নিচ দেখায়। তবু আমি বলবো, কেউ যদি ওর বিরুদ্ধে পিস্তল ড্র করতে যায়, তবে হয়তো টের পাবে একটু দেরি করে ফেলেছে সে। এরপর লরি মেয়েটাকে খুনি আর গানফাইটারদের অনেক গল্প শোনালো। ওয়াইল্ড বিল হিকক, শ্রেড বিদ্যুতের ফান এবং আরও অনেকের কথা। সেই সাথে ওকে বোঝাবার চেষ্টা করলো ওরা দেশ শান্তি আর শৃঙ্খলা আনার জন্যে কিভাবে লড়াই করেছে। কিন্তু মেয়েটা যখন প্রতিবাদ জানিয়ে বলল যে ওসব দেখার জন্য দেশের আইন রয়েছে, আইনের লোকরাই যারা খারাপ কাজ করে তাদের ধরে শাস্তি দেবে, তখন লরি হাসল। মৃত লোকের কাছে আইন থাকলেই বা কী লাভ, প্রশ্ন করল সে। না ম্যাম, ওইসব আইন শৃঙ্খলাহীন এলাকা এবং এই এলাকার মানুষকে আইন তার কোমরে হাতের কাছে তৈরি রাখতে হয়, যেখান থেকে সে যে কোনো সময়ে দ্রুত কোমরে ঝোলানো আইনের সাহায্য পেতে পারে। আমি নিজে একজন ভদ্র মানুষ, কিন্তু তাহলেও আমাকে পর্যন্ত নিজেকে রক্ষার জন্য কোমরে অস্ত্র ঝোলাতে হয়। এইসব কথাবার্তার মাঝেই ফিলকে ব্যস্ত
আর আমোদে রেখে ওকে গন্তব্যস্থলে পৌঁছে দিল কাউবয়। ডেজার এজ ঠিক হোপের মতোই আর একটা শহর। যদিও ফিল আরও কয়েকবার তার বাবার সাথে পূবে যাওয়ার সময়ে এখানে এসেছে, তবু এই শহর ওর কাছে বিশেষ পরিচিত নয়। এক পাকা চুলওয়ালা বুড়োর কাছে জাজ এমারির ঠিকানা জিজ্ঞেস করল ও। লোকটার মাথায় হ্যাট না থাকলেও স্বভাবজাত ভাবেই বুড়ো তার হ্যাট খোলার চেষ্টায় বিফল হয়ে একটু লজ্জা পেয়ে বাড়িটা দেখিয়ে দিল। জাজ লোকটা বেশ লম্বা, বয়স 60-এর মতো হবে। তাকে মুখ দেখে টাইটেলটা দেয়া হয়নি। আসলেই সে সরকারি জাজ এবং আইন তার ভালোভাবেই জানা আছে। কাজের মেয়েটা যখন তাকে জানালো যে মিস মাস্টারসন তার সাথে দেখা করতে এসেছে, সে তখন শার্ট পরিহিত অবস্থায় বসার ঘরে বসে চুরুট ফুঁকছিল। ওটা তাড়াতাড়ি নিভিয়ে লম্বা কালো কোট চাপিয়ে সাথে সাথে বেরিয়ে সে নিজেই অভ্যর্থনা জানাতে এগিয়ে এলো। তাহলে তুমি জ্যাক মাস্টারসনের সেই ছোট্ট মেয়েটা না? এসো ভেতরে চলো। আমি ধরেই নিচ্ছি জ্যাকের কোনো খবর তোমরা এখনও পাওনি। যাক, এখনই হতাশ হওয়ার কিছু নেই। পথ দেখিয়ে নিয়ে যেতে যেতে বলল এমারি। এখন সুস্থির হয়ে বসে বলো তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। প্রথম দৃষ্টিতেই জাজকে পছন্দ করে ফেলেছে ফিল। বসার আগেই সে ভাবল এই লোককে বিশ্বাস করা যায়। আমি বাবার কাগজপত্র ঘাটাঘাটি করছিলাম। এই সময় দেখি ওগুলোর একটায় লেখা আছে তার যদি কিছু হয় তাহলে আমি যেন এসে তোমার সাথে দেখা করি। খুবই যুক্তিসঙ্গত কথা, বলল জাজ। এর প্রকৃত কারণ হচ্ছে তোমার বাবার সব ব্যবসা বহু বছর ধরে আমি দেখাশোনা করি। কয়েক মাস আগে আমার কাছে সে একটা উইল করে। ওটার শর্ত অনুযায়ী এখন আইনত আমি তোমার অভিভাবক। বলতে বাধা নেই যে আমি আমার বর্তমান মর্যাদায় গর্বিত। সে একটা আনুষ্ঠানিক কন্যাসের ভঙ্গি করে মেয়েটাকে সম্মান দেখালো। যখন দেখলো ব্যাপারটা ফিলের মাথায় ঠিক ঢোকেনি, তখন জাজ বলল, এর মানে হচ্ছে তোমার বাবা না ফেরা বা তার সম্পর্কে কোনো নিশ্চিত খবর না পাওয়া পর্যন্ত আমাকেই তোমার ভালো মন্দ দেখতে হবে। তুমি প্রাপ্তবয়স্কা হলেই কেবল রান্সের মালিকানা পাবে। মেয়েটা চুপ করে বসে আছে, ভাবছে। এবং ধরো যদি এর মধ্যে আমি বিয়ে করতে চাই, তবে তোমার অনুমতি আমার নিতে হবে, এই তো? ওর কথা শুনে ধূর্ত জাজের চোখে একটা ঝিলিক দেখা দিল, কারণ সে বুঝেছে এই তরুণী কেবল সুন্দরী নয়, বুদ্ধিমতীও বটে। হ্যাঁ, বলল সে। জ্যাক যে কেন এই সত্যটার উপর এত জোর দিল তা আমার বোধগম্য হয়নি, কিন্তু এটা ওর উইল, সুতরাং আপত্তি করার কোনো উপায় আমার ছিল না। ওতে আরও বলা হয়েছে, তুমি যদি আমার মতের বিরোধিতা করো তবে পুরো সম্পত্তির বদলে তুমি কেবল একটা সামান্য মাসিক ভাতা পাবে। কেন যে সে এই শর্তের উপর এত গুরুত্ব দিল তা আমি নিজেও জানি না। মেয়েটা আবার চুপ করে থাকলো। আফসাভাবে তার ধারণায় ছিল যে সে যদি বার্টকে বিয়ে করে তাহলে হয়তো জেমসকে রাঞ্চ থেকে তাড়ানো অনেক সহজ হবে। এখন সে ভাবছে এই শর্তটা কি বার্বির মালিকের উদ্দেশ্যেই করেছে বাবা? তার বাবার সাথে বার্টের সবসময় সদ্ভাবই ছিল, কিন্তু ইদানিং সে লক্ষ্য করেছে তার বাবার সাথে তার সম্পর্কে যেন কেমন একটা চিট ধরেছে। এখন সে আর তাকে আগের মতো পছন্দ করে না। তুমি যদি তোমার রাঞ্চ সম্পর্কে দুশ্চিন্তায় থাকো, তার কোনো প্রয়োজন নেই, মন্তব্য করল জাজ। তোমাদের ফোরম্যান অত্যন্ত উপযুক্ত লোক। আমি ওকে পছন্দ করি না, পরিষ্কার জানিয়ে দিল ফিল। সে এমন ব্যবহার করে যেন ওই রাঞ্চটা তারই সম্পত্তি। সে তার মালিকের প্রতিনিধি হয়ে কাজ করছে, তাকে আদেশ দেওয়ার অধিকার দেয়া হয়েছে।
ওকে মনে করিয়ে দিল জাজ এমারি। কিন্তু তাই বলে আমাকেও প্রতিবাদ জানালো মেয়েটা। তা কি সে কখনো করেছে? প্রশ্ন করলো এমারি। একটু ইতস্তত করে ফিল বলল, না, ঠিক তা নয়। তবে আমার ওকে পছন্দ হয় না। আমার আদেশও সে উপেক্ষা করেছে। বলে সে ওর সামনে বার্টকে গরু দিতে অস্বীকার করার পুরো ঘটনা খুলে বলল। পুরোপুরি ঠিক কাজই করেছে সে, বলল জাজ। তোমাদের রাঞ্চের ব্যবসা সংক্রান্ত সব কথাই জানি। আমার জানা মতে বার্টের কাছে কোনো দেনা মাস্টারসনের নেই, এবং এটাও তোমাকে জানিয়ে রাখছি যে তোমার বাবার কাছে আমিই ওই লোককে রাখার সুপারিশ করেছিলাম। শুনে খুশি হলাম যে সে আমার বিশ্বাস ভঙ্গ না করে ঠিকমতোই রাঞ্চ চালাচ্ছে। আবার মেয়েটা চুপ থাকলো। সে ভেবেছিল বার্টকে বিয়ে করলে বিনা রক্তপাতেই ফোরম্যানকে সহজে বিদায় করা যাবে, কিন্তু তার বাবা উইলে ওই সত্যটা জুড়ে দিয়েই তার সব প্ল্যান পণ্ড করে দিয়েছে। সে আগে মনে করত তার বাবা বার্টকে পছন্দই করে, কিন্তু পরের দিকে তার মনে সন্দেহ জাগতে শুরু করেছিল। এখন তার মনে হচ্ছে হয়তো বার্টকে ঠেকাবার উদ্দেশ্যেই ওই সত্যটা উইলে ঢুকানো হয়েছে। চতুর বুড়ো জাজি হয়তো এমনভাবে উইলটা লিখেছে যেন বেকায়দা পরিস্থিতিতে পড়তে না হয়। তার বার্টের পাওনার কথা এভাবে উড়িয়ে দেয়া থেকেই বোঝা যায় যে জাজেরও বার্ট সম্পর্কে তেমন উঁচু ধারণা নেই। তার এতদূর আসাটাই বৃথা হলো বুঝে বেজার মুখে যাওয়ার জন্যে উঠে দাঁড়ালো সে। ওর এই তিক্ত চেহারার ভুল অর্থ করল জাজ। দরদ ভরা স্বরে সে বলল, শোনো লক্ষ্মী মেয়ে, এখনে ভেঙে পড়ার কিছু নেই। আশপাশের সবকটা শহরে খবর নেয়ার ব্যবস্থা আমি করেছি। আশা করছি কয়েকদিনের মধ্যেই তোমার বাবার সন্ধান আমরা পেয়ে যাব। যদি যে কোনো কারণে প্রয়োজন হয় তবে তুমি সোজা আমার কাছে চলে এসো, অথবা আমাকে একটা খবর পাঠালে আমি নিজেই চলে আসব। তবে তোমার ফোরম্যানকে তুমি বিশ্বাস করতে পারো। লরির সঙ্গী ফিরতে পথে একেবারে নীরব থাকলো। আসলে ওর মাথায় বিভিন্ন রকম চিন্তা চলছে এখন। সকালে ডেজার্ট এজের পথে রওনা হওয়ার সময়ে সে অনেক আশা নিয়ে বেরিয়েছিল যে জাজের সাথে দেখা করে এটা প্রতিষ্ঠিত করেই ফিরবে আসল মালিককে, এবং কারাদেশ ফোরম্যানকে মেনে চলতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তার হাত পা বাঁধা। ফোরম্যান বা যাদের কথা অনুযায়ী ওকে চলতে হবে। অন্তত পরিণত বয়স না হওয়া পর্যন্ত তাকে এভাবেই চলতে হবে। ওর এই অসহায় অবস্থার কথাটা জাজ এমারি যেন ভদ্র ভাষায় হাতুড়ি ঠুকে ওর মাথায় ভালো করে ঢুকিয়ে দিয়েছে। তবে বার্ট ওর পক্ষে আছে। সে জানবে এই অবস্থা কিভাবে মোকাবেলা করতে হবে। পরদিন সকালে বারবির মালিক আবার ওর সাথে দেখা করতে এলো। তখন সে জাজের সাথে দেখা করা থেকে শুরু করে নিজের বর্তমান অসহায় অবস্থার সব কথা সবিস্তারে জানালো ওকে। বার্ট তার নিজের বিরক্তিটা লুকাতে সক্ষম হলো বটে, কিন্তু কথার শেষে দেখা গেল তার ভুরুতে গভীর ভাঁজ পড়েছে। আমি ভাবছি তোমার বাবা ওই বুড়ো গাধাটাকে কেন কর্তৃত্ব দিতে গেল, মন্তব্য করলো সে। এর পিছনে নিশ্চয় কোনো গৃহ কারণ আছে। আমাদের সাবধান থাকতে হবে ফিল, এটা একটা ফাঁদও হতে পারে। তুমি কি বোঝাতে চাইছো? প্রশ্ন করলো মেয়েটা। আমি বলছি না যে এটাই সত্যি, কিন্তু ভেবে দেখো, এমারই ওই উইলটা লিখেছে, এবং সে নিজেই ওই জেমস গ্রিন লোকটাকে ফোরম্যান করার পরামর্শ জ্যাককে দিয়েছে। তারপর তোমার বাবা নিখোঁজ হলো। অর্থাৎ এখন এমারি আর জেমসই হয়ে বসলো এই সব থেকে বড় আর ভালো রাঞ্চটার কর্তা। আমি বাজি ধরে বলতে পারি যে তোমাকে এমারির অনুমতি ছাড়া বিয়ে করতে দেয়া হবে না। না, আমি পরিণত বয়স্কা না হওয়া পর্যন্ত তা পারবো না, ফিল স্বীকার করলো। আমি জানতাম। উত্তেজনায় প্রায় চেঁচিয়ে উঠল বার্ট। ওরা আটঘাট বেঁধেই কাজে নেমেছে।
প্রথমে স্টিভকে সরানো হলো এবং ওর জায়গায় জাজের পরামর্শেই নেওয়া হলো জেমসকে। পুরো লাঞ্চটাই এখন ওদের দুজনের হাতে। এখন জেমস তোমার সাথে ঘনিষ্ঠ হতে পারলেই। মেয়েটা বাঁকা হাসি হাসল। ফিল কি ভাবছে আজ করে নিল বার্ট। তুমি কোনো ভুল করতে যেও না। কিছু লোকের বিশ্বাস কোনো মেয়েকে কঠিন ফাঁদে ফেলতে পারলেই তার মন জয় করে নেওয়া যায়। আমি বাজি ধরে বলতে পারি ওর সাথে বিয়েতে জাজের অমত হবে না, কিন্তু ওকে সেই সুযোগ আমরা দেব না। তুমি কি বলো ফিল? আমরা ওদের ঠিকই হারিয়ে দেব। ওদের চালাকি আমরা ধরে ফেলেছি। তুমি জানো ওর কাছে ক্যাশ কী পরিমাণ আছে? রিজের মাথায় এক্সটি রাঁধছে সে 80টা গরু বিক্রি করবে। ওগুলো সে কবে পাঠাচ্ছে? আগামী পরশু। খুব ভালো কথা। বিশাল লোকটা হাসল। এতে আমি ওর প্ল্যানে কিছুটা বাগড়া বাঁধাবার যথেষ্ট সময় পাব। জ্যাক মাস্টারসন। মেয়েটা জিজ্ঞেস করল না বার্ট কি করবে। সে ধারণা করল কোনো না কোনো উপায়ে গরুর ডেলিভারি ঠেকানো হবে। এতে করে কোনো নগদ টাকায় জেমস পাবে না। কিন্তু জেমসের প্রতি তার রাগ ওকে এমনই অন্ধ করে দিয়েছে যে সে বুঝছে না যে এতে সে হয়তো তার নিজেরই ক্ষতি করছে। বার্ট তার মনে ওদের জঘন্য প্লটের মিথ্যা অজুহাত দেখিয়ে ওর মনটা এতই বিষিয়ে দিয়েছে যে নিজের ফোরম্যানকে ঠেকাতে সে যে কোনো কাজই এখন করতে প্রস্তুত। 6. একজন স্টোর কিপার কোনো পার্সেলের মোড়ক হিসেবে যেমন দোমড়ানো বাজে কাগজ ব্যবহার করে, ঠিক তেমনি একটা কাগজে পেন্সিল দিয়ে বড় অক্ষরে লেখা রয়েছে একটা মেসেজ। তুমি যদি স্কাল ক্যানিয়নের ভিতর দিয়ে এক্সটির জন্যে গরু নেওয়ার চেষ্টা করো তবে তুমি গরুগুলো হারাবে। কাগজটা ইরফান তার কামরায় দরজার তলা দিয়ে ঢুকানো অবস্থায় পেল। গরুগুলো হারাবে লিখেছে একজন বন্ধু। নিচে একজন বন্ধু লেখা। কাগজটা ইরফান তার কামরায় দরজার তলা দিয়ে ঢুকানো অবস্থায় পেল। এটা ফিলের ডেজার্ট এস থেকে ফেরার পর দ্বিতীয় দিনের ঘটনা। কৌতুক মিশ্রিত অবজ্ঞার সাথে সে ভাবছে তার এই অজানা বন্ধুটা কে হতে পারে। এটা ডেলিভারি দেরি করানোর একটা ফন্দিও হতে পারে। নোটটা পকেটে ভরে সে ব্যাংক হাউসে হেন্ডনের খোঁজে গেল। স্কাল ক্যানিয়ন কি এক্সটি রাঞ্চে যাওয়ার পথেই পড়ে? হেন্ডনের উপর তীক্ষ্ণ নজর রেখে প্রশ্ন করল ফোরম্যান। নিশ্চয়, জবাব দিল সে। মাঝামাঝি একটা জায়গায় বাঁক নিয়ে টেইলটা ঘুরে কিছু রুক্ষ জমি পার হয়ে চূড়ার নিচের ঢাল বেয়ে এগিয়েছে, কিন্তু তাহলেও পথ চলার জন্যে যথেষ্ট ভালো। সবাইকে জানিয়ে দাও যে আমরা আজকের বদলে কালকে রওনা হব, নির্দেশ দিল জেমস। আজ রওনা হওয়ার বদলে কাল যাওয়া একই কথা, মন্তব্য করল হেন্ডন। নট করে বেরিয়ে এসে নিজের ঘোড়া নিয়ে উত্তরে রওনা হলো ইরফান। টমি ওর পিছু নিল। টেইলটা ইরফান আগে থেকেই দেখে দেখে পরিচিত হয়ে নিতে চাইছে। প্রায় অর্ধেক পথ খোলা জমির উপর দিয়েই এগিয়েছে ওটা। তারপর হেন্ডনের কথা মতো টেইলটা ঠিকই বাঁক নিয়ে উঁচু নিচু জংলা জমির ভিতর দিয়ে এগোলো। টি.আর.এম রাঞ্চের মধ্যে মোট দূরত্ব 20 মাইল। তবে এই টেইলটাও পরিষ্কারভাবে চিহ্নিত, কারণ ডেজার্ট এজে গরু নেয়ার জন্যে এক্সটি ওই টেইলই ব্যবহার করে। ইরফান খোলা এলাকা ছেড়ে একটা অগভীর ঢালু পথ ধরে এগোচ্ছে। এই সময়ে উপরের রিম থেকে রাইফেলের গর্জনের সাথে বাতাস কেটে একটা বুলেট ওর কান ঘেঁষে বেরিয়ে গেল। ও সঙ্গে সঙ্গে ঘোড়া ঘুরিয়ে বিপরীত ঢালের দিকে ছুটল। আরও একটা বুলেট ওর হ্যাটের কার্নিস ফুটো করে বেরিয়ে গেল। ঘোড়া থেকে নেমে ওটাকে একটা গাছের আড়ালে বেঁধে কুকুরটাকে বসে থাকার আদেশ দিয়ে রাইফেল হাতে খোলা জায়গায় বেরিয়ে এসে একটা অগভীর গর্ত মতো জায়গায় আশ্রয় নিল।
ওর চেহারা কঠিন হয়ে উঠেছে। গুপ্ত হত্যাকারীর জন্য কোনো ক্ষমাই ওর কাছে নেই। রাইফেল তুলে যেদিক থেকে গুলি এসেছে সেই জায়গায় গুলি ছুড়ল সে। 10 গজ দূর থেকে জবাব আসায় যে সাপ বুঝল লোকটা ঝুঁকি না নিয়ে আগের জায়গা থেকে সরে গেছে। তাহলে পালাও নেই, এখনও আছো, নিজের মনেই বিড়বিড় করল সে। ভালো, এবার আমি একটা চালাকি খাটাবো। হয়তো নিজেকে যত চালাক মনে করছো ততটা চালাক তুমি নও। ধীরে ধীরে পিছনে সরে ঝোপ না নাড়িয়ে উঠে দাঁড়ালো সে। ঘোড়ার পিঠ থেকে দড়ির গোছাটা নামিয়ে একটা ছোট ঝোপের গোড়ায় বেঁধে দূরে সরে গিয়ে দড়ির অন্য প্রান্ত টেনে ঝোপ নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে একটা গুলি এলো। ধোয়া লক্ষ্য করে পরপর 3টে গুলি ছুড়ল ইরফান, প্রতিটা আগেরটার চেয়ে একটু বায়ে। এবার আর ওদিক থেকে পাল্টা কোনো গুলি এলো না। কিছুক্ষণ চুপ করে শুয়ে থেকে আবার ঝোপ নাড়া দিল, কিন্তু ওদিক থেকে কোনো সাড়া পাওয়া গেল না। এবার আর একটা গুলি ছুড়ল, কিন্তু ওদিক থেকে কোনো সাড়া এলো না। হয় লোকটা মারা পড়েছে অথবা পালিয়েছে। টমিকে জানালো। উঠে দাঁড়িয়ে দড়ি খুলে নিয়ে ওটা পেঁচিয়ে ঘোড়ার পিঠে ঝুলিয়ে রেখে ঘোড়াটাকে ঝোপের আড়াল দিয়ে হাঁটিয়ে বেসিন ঘুরে ওপাশের রিমে যেখান থেকে গুলি আসছিল সেখানে পৌঁছলো ইরফান। ওদের আসতে দেখে গাছের সাথে বাঁধা একটা ঘোড়া ডেকে উঠল। অদূরেই হাত পা ছড়িয়ে উপুর হয়ে পড়ে থাকা লোকটাকে পা দিয়ে ঠেলে চিৎ করে দেখল ওটা মারিও, সেই মেক্সিকান শয়তানটা। গুলিতে ওর গলা ফুটো হয়ে গেছে। মাস্টারসন ঠিকই সন্দেহ করেছিল, আমারও তাই ধারণা ছিল। বিড়বিড় করলো ইরফান। ভালো, তোমার র্যাটল চেনেক ধরা দিন শেষ হয়েছে। লোকটাকে সার্চ করে বিশেষ কিছুই পাওয়া গেল না। কয়েকটা কয়েন, একটা তামাকের থলি আর একটা অর্ধেক ছেঁড়া কাগজের টুকরো। ওটার শেষ কয়েকটা কথা হচ্ছে, তোমার শেষ সুযোগ, কাজ পণ্ড করা আমি সহ্য করি না। কালো মাস্ক। হ্যাঁ, আমি হয়তো নিজের অজান্তেই ওদের পা মারিয়ে দিয়েছি, মন্তব্য করলো ইরফান। কাগজটা যত্ন করে পকেটে রেখে দিল সে। এবার আত্মতায়ী রাইফেলটা তুলে নিল। একটা উইনচেস্টার রিপিটার রাইফেল। বাটের একপাশে রূপার ছোট ছোট পেরেক গেঁথে 2টো অক্ষর লেখা রয়েছে, JM।